হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং এখান থেকে অনেক মার্কসেরই কোশ্চেন আসে এবং যেটা জানতে হবে তোমাদের খুব ভালোভাবে। এবং চ্যাপ্টারটা খুবই সহজ, যদি তোমরা বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে তোমাদের। তার জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। হয়তো তোমরা মনে হবে যে একটু বোরিং লাগছে, কিন্তু বোরিং নয়, একটু পড়তে পড়তে দেখবে একদম জলের মতো সহজ হয়ে গেছে। তো এই চ্যাপ্টারটা থেকে খুব সহজে তোমরা যে মার্কস, যেটা তোমাদের নম্বর, সেই নম্বরটা তোমরা খুব ইজিলি তুলে নিতে পারবে। ওকে, কারণ এখানে এত বেশি কিছু লিখতে হয় না, ছোটোখাটো জিনিস জানলেই তুমি পুরোপুরি সব কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে কি, জৈব রসায়ন। জৈব রসায়ন ব্যাপারটা কি, বা কেন এই চ্যাপ্টারটা পড়বো, হঠাৎ করে এই চ্যাপ্টারটা এলো কেন কেমিস্ট্রিতে, কিছু তো ব্যাপার থাকে। তো আমরা জানি যে কেমিস্ট্রি যে পুরো সাবজেক্ট, যে এত বড় একটা সাবজেক্ট, তাদের তিনটে ভাগ রয়েছে। আমি এটা লিখছি না, এখন তোদের বলে যাচ্ছি মুখে শুধু। তো প্রথম ভাগটা কি, একটা ভাগ বলা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি, মানে যেটাকে বলা হয় অজৈব রসায়ন। ওকে, যে রসায়নটা কি ওই জড় বস্তু দিয়ে তৈরি হয়, মানে জড় বস্তুর বিভিন্ন জিনিসপত্র, তাদের ধর্ম, তারা কিভাবে তৈরি হয়েছে, এই সমস্ত জিনিসগুলো এটাকে অজৈব রসায়ন বলে। ঠিক আছে, এটা জৈব না। পরেরটা আছে কি, জৈব রসায়ন, যেটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি, যেটা আজকে পড়বো। তো এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কি থাকে, বলছে যে এরা কোথা থেকে তৈরি হচ্ছে, লিভিং অর্গানিজম, মানে যারা জীবিত ছিল বা জীবিত আছে তাদের থেকে তৈরি হয়েছে। যেমন ধরো গাছ, অ্যানিমেল, মানুষ, সব থেকেই এই জৈব যৌগগুলো তৈরি হয়। তো এই জৈব যৌগগুলো, এদের ধর্ম, এদের তৈরি করা, প্রিপারেশন, বিভিন্ন মেথডস কি হয়, এদের মানে সব কিছু মিলিয়ে যে রসায়নটা, যে শিক্ষাটা হয়, সেটাকে আমরা জৈব রসায়ন বলছি। এরপরে যে পার্টটা আসছে সেটাকে বলে ফিজিক্যাল কেমিস্ট্রি। এই পার্টে কি হয়, এখানে অ্যাজাম্পশন হয়, মানে এখানে বিভিন্ন ধরনের কি হয়, যে ইকুয়েশনগুলো দিয়ে প্রুভ করার চেষ্টা করা হয়েছে, সেটাকে বলে ফিজিক্যাল কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রিকে তিনটে পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, দুই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তিন নম্বর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ওকে, তো আজকে আমরা কি বলবো, অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো। তার প্রথম চ্যাপ্টারটা কি, জৈব রসায়ন। তো হঠাৎ করে আমরা এই জৈব রসায়নটা পড়বো কেন, ব্যাপারটা হচ্ছে, তার কারণটা হচ্ছে কি, যে আমরা জানি যে পৃথিবী বহু বছর আগে থেকে প্রাণের সঞ্চার হয়েছে। তো যত প্রাণের সঞ্চার ঘটেছে, তারপরে কি হয়েছে, লোক সবাই খেতে চাইছে, খাবার খেতে চাইছে। যত পপুলেশন বাড়ছে, দিনের পর দিন দেখছো মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের তো খাবার দরকার। এই খাবারটা নর্মালি কারা তৈরি করে, প্রাথমিকভাবে খাবার তৈরি করে গাছ, যেটা আমরা বলি প্ল্যান্ট। তো গাছ আমাদের এই খাবারটা তৈরি করে। তো গাছ কি করে, শর্করা খাবারটা দেয়, কিন্তু যে আমাদের যে ফ্যাট বা প্রোটিন, এতটা আমরা গাছের খাবার থেকে আমরা এতটা পাই না। তো সেগুলো কারা দেয়, অন্য অ্যানিমেলরা এই জিনিসটা দেয়। তো এই ব্যাপারটাকে নিয়ে যে জৈব রসায়ন, যেটা কেন পড়বো, তার কারণটা হচ্ছে কি, যত পপুলেশন বাড়ছে তত খাবার কমে যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে খাবার তৈরি করতে জানতে হবে। কিভাবে তৈরি করব, তার জন্য আমাদেরকে জৈব যৌগ পড়তে হবে। জৈব যৌগ কোথা থেকে তৈরি হয় আমি বলেছি আগে, লিভিং অর্গানিজম, মানে যে সমস্ত প্রাণী বা জীবজন্তু যারা রয়েছে বা গাছপালা যারা রয়েছে, তাদের থেকে যে যৌগগুলো আমরা কালেক্ট করে নিচ্ছি, সেইখান থেকে আমরা খাবারটা তৈরি করতে পারছি। এটা আমাদের নর্মাল, কিন্তু আমাদেরকে নিজেদিকে তৈরি করতে হবে। কিন্তু এত গাছপালা তো আর নেই, আর এত পশু পাখিও হচ্ছে না। তো তার জন্য কি হচ্ছে, আমাদেরকে নতুন কিছু করে নতুন জিনিস তৈরি করতে হবে। এই জন্য আমরা জৈব যৌগগুলো পড়বো। ঠিক আছে, প্রথম। সেকেন্ড হচ্ছে কি, আমাদের যে রোগ জ্বালা ফোক জ্বালা এত সব হচ্ছে, এদের ওষুধ তৈরি করতে হবে। এই ওষুধগুলো আমরা কোথা থেকে তৈরি করবো, এই জৈব যৌগের মাধ্যমে ওষুধগুলো তৈরি করতে থাকবো। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের খাদ্য এগুলো তৈরি হলো। এরপরে যে জিনিসটা হচ্ছে, যে জৈব যৌগ কাকে বলি, জৈব যৌগ হচ্ছে কার্বন দ্বারা গঠিত যৌগ। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, কার্বনের নাম শুনেছো, কার্বন, আমি বাংলায়ও লিখছি কার্বন। এই কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। ঠিক আছে, এর সঙ্গে হতে পারে হাইড্রোজেন থাকতে পারে। আমি সিম্বলগুলো লিখে যাচ্ছি, আমি মুখে বলছি, তোমরা খাতা পেন লিখে তোমাদের বইটা বার করে রাখো, এবং এই জিনিসগুলো যেটা মুখে বলছি বা এখানে ইংরেজিতে সিম্বল দিচ্ছি, সেগুলো তোমরা বাংলাতে লিখে নাও। ধরো এতে হাইড্রোজেন থাকতে পারে, হাইড্রোজেনের সিম্বল এইচ। অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এই কার্বনের সঙ্গে যুক্ত থাকতে পারে। তো কার্বন জাতীয় যৌগগুলোকে আমরা কি বলি, জৈব যৌগ বলি।
ঠিক আছে, কিছু এক্সাম্পল ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি একটু পরে বলছি। তো বুঝতে পারলে যে কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। তাহলে কি হয়, যেমন ধরো আমরা কি কি তৈরি করতে পারি, আমরা কি জানি যে আমরা চিনি তৈরি করতে পারি, ভিনিগার তৈরি করতে পারি, পারি কি না? আমরা তেল তৈরি করতে পারি, পারি কি না? আমরা পারি। তো এই জিনিসগুলো তৈরি করতে পারি, বা ধরো ন্যাপথালিন তৈরি করতে পারি। ঠিক আছে, হাতের লেখাটা একটু মেবি খারাপ হচ্ছে, একটু দেখে নাও, হাতের লেখা ঠিক করে নিচ্ছে। হ্যাঁ, তো এগুলো আমরা তৈরি করতে পারি। তো নর্মালি আমাদের কিছু জিনিস রয়েছে, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই লিখছ, কার্বন ডাইসালফাইড বা বাইকার্বনেট। বাইকার্বনেট মানে হচ্ছে HCO3। সো ধরো সোডিয়াম বাইকার্বনেট, তাহলে সোডিয়াম HCO3, বা কার্বনেট, যেমন ধরো Na2CO3, সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, কার্বনেট, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড CS2। এরপর হচ্ছে কি সায়ানেট বা থায়োসায়ানেট। আর কি রয়েছে, বা ধাতব কার্বনিল। এই জিনিসগুলো ছাড়া বাকি যত সমস্ত কার্বন দ্বারা গঠিত যৌগ, সব যৌগগুলোকে আমরা বলি জৈব যৌগ। এইগুলোকে আমরা জৈব যৌগ বলি না। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে পারলে। এরপরে যে জিনিসগুলো বিজ্ঞানীরা তৈরি বলেছেন, যে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিলেন কি, যে আমাদের প্রকৃতির মধ্যে একটা পাওয়ার রয়েছে, একটা মিস্ট্রি রয়েছে, মানে একটা পাওয়ার রয়েছে, যে প্রকৃতি কি করে আমাদের এই যে প্রাণ সঞ্চার যেটা করেছে, এই প্রকৃতি থেকে আমরা কি করি, জৈব যৌগকে আমরা মানে কালেক্ট করতে পারি, আহরণ করতে পারি। মানে সেখান থেকে ধরো গাছের ফল থেকে ফলটা পেড়ে নিলাম, ফল একটা জৈব যৌগ, সেই ফলটা আমরা খাচ্ছি। তো একমাত্র প্রকৃতিই পারে জৈব যৌগ তৈরি করতে। হতে পারে অ্যানিমেল, হতে পারে আমরা ধরো মাংস খাই, সেটা একটা প্রোটিন, বা প্রোটিনের সঙ্গে ওর সঙ্গে কি আছে, ফ্যাটও থাকে, প্রোটিন ফ্যাট আমরা দুটোই ওখান থেকে পেয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে যে বার্জেলিয়াস কি বলেন, যে আমরা ওটা কোনোভাবেই তৈরি করতে পারি না, জৈব যৌগ তৈরি করতে পারি না। তোমাদের বইয়ে দেখবে এভাবেই লেখা আছে। তো ঠিক 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কি ল্যাভোইসিয়ের বললেন কি, যে জৈব যৌগ, এই যে জৈব যৌগকে যদি পোড়ানো হয়, সেখান থেকে মানে দহন করলে ওখান থেকে কার্বন পাওয়া যায়। মানে আমাদেরকে জানতে হবে জৈব যৌগের মধ্যে কি আছে। ল্যাভোইসিয়ে প্রথমে কি বললেন 1784-তে, জৈব যৌগের মধ্যে মূল উপাদান কি থাকে, কার্বন থাকে। যেমন ধরো তুমি যদি চিনিকে পুড়িয়ে দাও, তুমি চিনিকে পুড়ালে কি হবে, চিনিকে পুড়ালে চিনি কালো হয়ে যাবে, ওই যে কালো অংশটা সেটাকে বলা হয় কি, কার্বন। তুমি দেখেছো যে আমাদের যে গাড়ি চলে, 4-হুইলারগুলো বা বাইক চলে, পেট্রোল বা ডিজেল এগুলো পুড়ে গিয়ে কি হয়, কালো একটা কালো পদার্থে পরিণত হয়, পাউডারে। সেই কালো পদার্থগুলো কি, একটা কার্বন। তো সেখান থেকে দেখা গেছে যে এগুলো কার্বন। তো এইগুলো হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, তো তারপরে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার, ইংরেজিতে লিখলাম, বাংলায় তোমাদের ভোলার লেখা থাকে। ভোলার কি করেছিলেন, দেখেছিলেন যে অজৈব যৌগ কি, NH4CnO, অ্যামোনিয়াম সায়ানেট থেকে উনি কি করেছিলেন, যে টেম্পারেচার দিয়েছিলেন। দেখুন টেম্পারেচারকে আমরা এখন ত্রিভুজ আকারে দিলেই বোঝানো হয় টেম্পারেচার। কোথাও টেম্পারেচার না লিখলে তোমরা ত্রিভুজ দিয়ে দিলে বুঝে যাবে যে এটা কত টেম্পারেচার, সে যে পরীক্ষক সে বুঝে যাবে। ঠিক আছে, তো টেম্পারেচার দিয়ে কি করেছিলেন উনি, সিনথেসিস করে দেখলেন যে ইউরিয়া পাওয়া গেছে। ইউরিয়া সংকেত কি, CONH2 তাহলে কি হচ্ছে, এই সিওর সঙ্গে কটা যুক্ত আছে, NH2, দুটো NH2 যুক্ত আছে। দেখতে পেয়েছো, মানে এরপর আমি এটাকে আরো ভেঙে লিখছি। সিওটা কিভাবে থাকে, C+O থাকে, কার্বনের সঙ্গে এই NH2 যুক্ত হয়ে আছে। কখনোই ভাববে না যে একটা কার্বনের সঙ্গে N যুক্ত আছে আর একটা অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন, না, এটা না। কার্বনের সঙ্গে অক্সিজেন আলাদাভাবে যুক্ত আছে। কার্বনের কটা বন্ড,
এটা পরে বলবো যে 4টে থাকে। তো 1 2 3 4 কার্বনের যোজ্যতা ফিল আপ হয়ে গেছে, কার্বনের সঙ্গে একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন এখানে। তো এইখানে যদি এই হাইড্রোজেনগুলোকে আমি এভাবে লিখি, নাইট্রোজেনের যোজ্যতাও ফিল আপ হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে আমরা যখন পড়বো তখন আমরা এগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে, পুরো ভেঙে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো কি হচ্ছে, 1828 খ্রিস্টাব্দে ভোলার কি করেছিলেন, যেটা অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে কি হয়েছিল, ইউরিয়া তৈরি করেছিলেন। যে ইউরিয়াটা কি, যে আমাদের মূত্রে থাকে। তো এই ইউরিয়াটা এটা কি, একটা জৈব যৌগ, ঠিক আছে। এরপরে 1845, এগুলো লিখেছো, এরপরে লেখো 1845-এ বিজ্ঞানী কোলবে কি করেছিলেন, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টে জিনিসকে দিয়ে সিনথেসিস করে মিথেন তৈরি করেছে। এই মিথেন বলছি, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন। উনি কি করেছিলেন, কার্বন নিয়েছিলেন, হাইড্রোজেন নিয়েছিলেন, অক্সিজেন নিয়েছিলেন। এই 3টে নিয়ে উনি সিনথেসিস করেছিলেন, বিভিন্ন টেম্পারেচার, প্রেসার এসব দিয়ে করেছিলেন। এটা আমি পরে বলবো, যখন কোলবে রিঅ্যাকশন আমরা পরে পড়বো তখন আমরা বলে দেবো। তো কোলবে করেছিলেন কি, এটা করার পরে উনি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন, CH3COOH, ঠিক আছে। এই CH3টাকেও দেখে না, মানে এগুলো কি, যখন তুমি মানে পড়তে শেষ হবে তখন এদের গঠন সংকেতগুলো বুঝতে পারবে। হাইড্রোজেনটা কার্বনের সঙ্গে 3টে, এখানে কার্বন, ডবল বন্ড, OH, এভাবে এ থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারলে এখন পর্যন্ত, কোলবে পর্যন্ত বুঝলে। 1845 খ্রিস্টাব্দে কোলবে কি করেছিলেন, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে জৈব যৌগ তৈরি করেছেন, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেছিলেন। এইটা হচ্ছে অ্যাসিটিক গ্রুপ, COOH, এটা একটা অ্যাসিটিক গ্রুপ। এই অ্যাসিটিক বলছি, অ্যাসিড গ্রুপ। এবং এই অ্যাসিড গ্রুপটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এবং কি হয়, এই অ্যাসিডটাকে কার্যকরী মূলক বলা হয়, মানে এই কাজ করে, এই ধর্ম দেখায়, এটা অ্যাসিড না ওটা অন্য কিছু, ঠিক আছে। এটা পরে আস্তে আস্তে জানবো, ঠিক আছে। এরপরে 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থালোট কি বলেছিলেন, বার্থালোট করেছিলেন কি, কার্বন এবং হাইড্রোজেনকে যুক্ত করে উনি সিনথেসিস করে CH4 মিথেন তৈরি করেছিলেন, মিথেন। এবার মিথেনটা কিভাবে, এখানে দেখে নাও, এরা মিথেন হাইড্রোজেনের সঙ্গে, এই যে হাইড্রোজেন এভাবে। তাহলে বুঝতে পারলে যে প্রথমে ল্যাভোইসির একটা বার্জেলিয়াস একটা বলেছিলেন যে তৈরি করা যায় না, কিন্তু তারপরে 1784-তে বিজ্ঞানী ল্যাভোইসিয়ার বললেন যে জৈব যৌগকে পুড়লে ওর মূল উপাদান কার্বন পাওয়া যায়, উনি ওটা বলেছিলেন। 1828 খ্রিস্টাব্দে ভোলার কি করেছিলেন, অজৈব যৌগ থেকে উনি জৈব যৌগ তৈরি করতে তৈরি করতে পেরেছিলেন। এরপরে কি হচ্ছে, 1845-এ কোলবে কি করেছিলেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই সমন্বিত করে সিনথেসিস করে উনি অ্যাসিটিক অ্যাসিড বা জৈব যৌগ তৈরি করেছিলেন। এরপরে আসে কি 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থালোট কি করেছেন, যে কার্বন এবং হাইড্রোজেন, যেমন ইনি এখানে কোলবে করেছেন অ্যাসিটিক অ্যাসিড, উনি সেখানে মিথেন জৈব যৌগ তৈরি করেছিলেন। ওকে, তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এদের বৈশিষ্ট্য আসে, দেখো পুরো জিনিসটা ভালোভাবে বুঝবে এবং শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে। নাহলে কি হবে, মাঝে সব ছেড়ে গেলে পরে আর বুঝতে পারবে না যে কোন জিনিসটা থেকে কি হচ্ছে। এরপরে আসে কি আমাদের বৈশিষ্ট্য, তোমাদের বইয়ে যেভাবে আছে আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবে পরপর বলার। তো কার্বন, জৈব যৌগের বৈশিষ্ট্য কি, এটা কার্বন দ্বারা তৈরি হবে। আমি ইংরেজিতে লিখছি বা বাংলায় মুখে তো বলছি, বুঝতে পারবে, এটা কার্বন দ্বারা গঠিত যৌগ, ঠিক আছে। এর মধ্যে কি থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এগুলো এই মৌলগুলো ওখানে থাকতে পারে, এই মৌলের পরমাণুগুলো ওখানে যুক্ত হয়ে থাকতে পারে। 2 নম্বর কি, যে এই যে কার্বন, এই যে জৈব যৌগ নর্মালি কি হয়, সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন তোমরা অলরেডি পড়েছো, সমযোজী এবং আয়নিক বন্ডে তোমরা পড়ে নিয়েছো। তো সমযোজী বন্ধন কি, যে ইলেকট্রন যে জোড় রয়েছে, ইলেকট্রন জোড়টা দুজন সমভাবে ইউজ করে। ধরো দুটো হাইড্রোজেন গঠন হচ্ছে, তো দুটো হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন থাকে, দুজনে কি হচ্ছে, সমভাবে ইউজ করে এরা সুস্থিত হচ্ছে, ঠিক আছে। এটা আমি পরে আবার বলবো, সমযোজী বন্ধন তোমাদের না জানো, সমযোজী বন্ধনে গিয়ে দেখে নেবে। তো সমযোজী বন্ধন এরা গঠন করে, এবং এই জন্য সমযোজী বন্ধন গঠন করার জন্য এদের কি হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। গলনাঙ্ক কি,
আমি বলেছি, আবার বলছি, গলনাঙ্ক হচ্ছে মানে হচ্ছে কোনো কঠিন পদার্থ। ধরো ধরো একটা বরফ, বরফ কত ডিগ্রিতে ঠান্ডা হয়? বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়। তো এই 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ যখনই সঙ্গে সঙ্গে তুমি 0 ডিগ্রি জলও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, কিন্তু জল বরফ হতে যে জায়গাতে 0 ডিগ্রি সেলসিয়াসের যে পয়েন্টে গিয়ে জল কি হবে, বরফ গলে জলে পরিণত হবে, তখন সেই পয়েন্টটাকে বলা হয়, মানে বরফ গলে জল যে পয়েন্টে, সেই পয়েন্টটাকে বলা হয় যে কঠিন থেকে কি হচ্ছে, বরফ হচ্ছে কঠিন, জল হচ্ছে কি তরল, সেখান থেকে আসার জন্য সেই পয়েন্টটাকে বলা হয় গলনাঙ্ক। ঠিক আছে। আর স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে কি, জল কত ডিগ্রি সেলসিয়াসে ফুটে? 100 ডিগ্রি সেলসিয়াসে, আমরা জানি। তো 100 ডিগ্রি সেলসিয়াসে যখন জল ফুটতে শুরু করে, যেই শুরু করে বাষ্পে পরিণত হচ্ছে, সেটাকে কি বলা হয়? স্ফুটনাঙ্ক। ফুটছে ঠিক যে পয়েন্টে, যে সময়ে বা যে টেম্পারেচারে যে পয়েন্টে যাচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকলো। তো এদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে, তাই এগুলো কম হয়। এবং কি এই জৈব যৌগগুলো ম্যাক্সিমাম কি হয়? উদ্বায়ী প্রকৃতির হয়। উদ্বায়ী মানেটা কি? উড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি। তোমরা জানো ঘরে স্প্রে দিলে কি হয়? স্প্রেটা আস্তে আস্তে উঠতে থাকে। তোমাদের যদি বাইরে কোথাও ন্যাপথালিন পড়ে থাকে, ন্যাপথালিন গন্ধ কি? আস্তে আস্তে ন্যাপথালিন ছোট হতে থাকে। তার কারণটা কি? ন্যাপথালিনের যে ইয়েটা উড়তে থাকে। ঠিক আছে, ঠিক সেই জিনিসটা উদ্বায়ী হলো। এই যে কার্বনের যে জৈব যৌগ, এটা কি হয়? জলে দ্রবীভূত হয় না, জলে এরা দ্রবীভূত হয় না, কিন্তু এরা কি করে? নন পোলার, অধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত হয়। জলে কেন হয় না? কারণ জলে কি থাকে? H2O থাকে। এই হাইড্রোজেন এবং এই দুটো হাইড্রোজেন একটু ইলেকট্রোপজিটিভ, মানে তড়িৎ ঋণাত্মকতা এই হাইড্রোজেনের যতটা, অক্সিজেন তার থেকে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তার জন্য কি হয়? অক্সিজেন এখানে নেগেটিভ ধারণ করে, এখানে পার্সিয়ালি পজিটিভ ধারণ করে। এই যে ডেল প্লাস লিখেছি, মানে পার্সিয়ালি পজিটিভ, মানে অক্সিজেন হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতা এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে ডিফারেন্স অনেক। তো এই জন্য কি হয়? এরা পজিটিভ এবং নেগেটিভ পার্সিয়ালি, মানে এরা ফর্ম করে থাকে। যার জন্য কি হয়? যে জৈব যৌগ যেহেতু ও সমযোজী বন্ধন, এদের মধ্যে কোনো প্লাস মাইনাস ফর্ম হয় না, কোনো পোল সৃষ্টি হয় না, বিপরীত পোল সৃষ্টি হয় না। যার জন্য কি হয়? এরা ধ্রুবীয় দ্রাবকে, মানে জলে দ্রবীভূত হয় না। বা ধ্রুবীয় দ্রাবক NH3 হয়, অ্যামোনিয়া হয়, তরল অ্যামোনিয়া, এখানেও দ্রবীভূত হয় না। কিন্তু অধ্রুবীয় দ্রাবক, যেমন ধরো C6H6, C6H5CH3, CCl4, বেঞ্জিন, টলুইন এবং CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন 4টে ক্লোরিন আছে, তাই টেট্রা। একটা থাকলে কি বলি? নর্মাল ক্লোরিন, মনোক্লোরিন। দুটো থাকলে কি বলি? ড্রাই ক্লোরিন। 3টে থাকলে বলি ট্রাই। 4টে থাকলে কি বলি? টেট্রা। তো বেঞ্জিনের স্ট্রাকচার হচ্ছে C6H6। তো এভাবে ভিতরে ডবল বন্ড থাকে। ঠিক আছে, ডবল বন্ডগুলো ঘুরতে থাকে, তার জন্য দেখবে বইয়ে এরকম গোলো করা থাকে। তার মানে হচ্ছে এটা হচ্ছে বেঞ্জিন। দেখে রাখো, এগুলো তোমাদের কাজে লাগে পুরো জিনিসটা। তোমাদের এখানে টলুইন হচ্ছে, এখানে CH3 থাকবে। ঠিক আছে, এই অদ্রবীয় দ্রাবকে এই জৈব যৌগগুলো কি হয়? দ্রবীভূত হয়, কিন্তু জলে বা তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হয় না। তার কারণ হচ্ছে কি? ওরা সমযোজী যৌগ গঠন করে কার্বন, এবং সমযোজী গঠন করার জন্য এরা কখনো প্লাস মাইনাসে আয়নিক বন্ড ফর্ম করে না। যার জন্য এরা জলীয় দ্রবণে বা পোলার দ্রাবকে এরা দ্রবীভূত হয় না। এরপরে কি হচ্ছে? যখন এরা প্লাস মাইনাস গঠন করছে না, 4 নম্বর কি? এরা যখন প্লাস মাইনাস গঠন করছে না, তার মানে কি? এরা তড়িৎ পরিবহন করে না। যখন প্লাস মাইনাস ফর্ম করবে, তখনই একমাত্র তড়িৎ পরিবহন করবে। হয় তড়িৎ পরিবহন কারা করে? হয় তোমাকে মুক্ত ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটা একা থাকে সে যাতায়াত করতে পারবে, বা যদি আয়ন থাকে, আয়ন মানে কি? পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন থাকে, এরা যদি যাতায়াত করে। যাতায়াত মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ধরো এটা তোমার জল রয়েছে, এখানে ধরো তোমার জল রয়েছে, এখানে একটা তোমার কি আছে? ধরো আমি একটু ভালো করে লিখছি। এইটাই এখানে করছি, এখানে একটা মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনটা কি করবে?
অন্যদিকে বিভিন্ন দিকে যাতায়াত করবে, করবে কি না? এখানে দুটো ইলেকট্রোড মানে দুটো লোহার টুকরো দিয়ে যদি এখানে ব্যাটারি লাগিয়ে দাও, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দাও, তাহলে কি হবে? এখানে ব্যাটারিতে কি হয়, একটা পজিটিভ পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট থাকে। তোমরা দেখে নেবে ব্যাটারি করলে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ লেখা থাকে, মানে সাইনটা দেওয়া আছে। তখন কি হবে, এই পজিটিভ দিলে কি হবে, এই ইলেকট্রনটা কি হবে, এর দিকে টানা হয়ে চলে যাবে। তোমরা যেমন ধরো জলে যদি তুমি একটু কালি ফেলে দাও, কালি ফেলে দিলে কি হবে, ওই কালিটা আস্তে আস্তে কি হয়, ছড়িয়ে যায়। এটাকে ব্রাউনিয়ান মোশন বলে। এটা পরে জানতে হবে, বিজ্ঞানী ব্রাউনিয়ান এটা কি করেছিলেন, বলেছিলেন যে এই কিছু ফেলে বিভিন্ন অণুগুলো বিভিন্ন চারিদিকে ছুটাছুটি করতে থাকে। ঠিক তোমরা বুঝতে পারলে? তো জলের মধ্যে যদি এরকম অণুগুলো বা এই প্লাস মাইনাস থাকে, তাহলে এরা কি হবে, ছুটাছুটি করবে। বা যদি আয়ন থাকে, ধরো যদি আমি এখানে সোডিয়াম প্লাস NaCl নুনের জল দিয়ে দিয়েছিলাম, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, তা ক্লোরিন মাইনাস কি হবে, পজিটিভ। আর যদি পজিটিভ তড়িৎদ্বার হয়, তাহলে ক্লোরিন মাইনাসটা পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে, আর সোডিয়াম প্লাসটা কি হবে, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে। যাবে কি না? টানাটানি হবে। তো তখনই কি হবে, কারেন্ট ফ্লো করবে। কারণ দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ইলেকট্রোড আর এই ইলেকট্রোডের মধ্যে দুটো আলাদা ইলেকট্রোড, এদের মধ্যে জয়েনিং নেই। তাহলে কি হচ্ছে, এখানে যদি দুটো আমি এখানে লাইট দিয়ে দিই, একটা টুনি বাল্ব দিয়ে দিই, এই টুনি বাল্বটা জ্বলবে না। যদি এরকম নর্মাল হতো, এগুলো দেখো একটু ডিটেলসে বলছি, এগুলো পরে বুঝতে পারবে। তো এখানে দেখো এই দুটোর মধ্যে কোনো টাচ আছে কি, তাহলে কি হচ্ছে, টুনি বাল্বটা জ্বলবে না, এটা ব্যাটারি। কিন্তু যদি আমি এখানে সোডিয়াম প্লাস বা ক্লোরিন মাইনাস দিয়ে দিই জলের সঙ্গে, তখন কি হবে, এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, এই তড়িৎদ্বারটা, তাহলে প্লাসটা কি হবে, এদিকে যাবে, মাইনাসটা এদিকে যাবে। তখন কি হবে, ইলেকট্রনগুলো যাতায়াত করবে, এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, আয়নগুলো কি করবে, যাতায়াত করবে। তো যাতায়াত করলে কি হবে, তখন টুনি বাল্বটা জ্বলে উঠবে। বুঝতে পারলে? এইভাবে তড়িৎ পরিবহন করে। তোমরা ওটা তড়িৎ চ্যাপ্টারে পড়েছো অলরেডি। তো এরা হচ্ছে কি, এই যে CH4 এটা কি দাহ্য পদার্থ। এদেরকে যদি পোড়ানো হয়, এরা পুড়ে যায়। দেখেছো, চিনি পুড়ে যায়, ভাতকে তুমি একটু জানে না, ও এক্ষুনি গিয়ে কালো হয়ে যাবে। তো এরা কি হয়, এরা হচ্ছে জৈব যৌগ। এটাকে পোড়ালে কার্বন তৈরি হয়, লাস্ট ফর্ম কার্বন করবে। ঠিক আছে? এবং এরা কি হয়, 5 নম্বর ক্যাটিনেশন ধর্ম দেখাবে। ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কি, যে একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন আকার ধারণ করবে, মানে বহু শৃঙ্খল, মানে একটা কার্বন অন্য কার্বনের সঙ্গে যুক্ত হয়ে বহু শৃঙ্খল তৈরি করবে, মানে শিকল তৈরি করবে। ঠিক আছে? এই ধর্মটাকে ক্যাটিনেশন ধর্ম বলে। এটাকে আমি যখন পড়াবো পরে আবার, মানে তখন এটাকে ডিটেলসে পড়বো। এরপরে কি, সমবয়বতা দেখায়। 6 নম্বর কি, সমবয়বতা। সমবয়বতা কি, বয়বতা। এটা কি, যে একই আণবিক সংকেত একই, এটা আমি বলছি আবার, আণবিক সংকেত একই, কিন্তু এদের গঠন হচ্ছে আলাদা। সেই যৌগগুলোকে বলা হয় আইসোমার বা সমবয়ব যৌগ। তো এদের আণবিক সংকেত একই মানে কি, যেমন ধরো আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু সম্ভবত উদাহরণ নয়। যেমন ধরো তুমি জল নিয়েছো, জলটাকে কি করলে, ফ্রিজে একটা গ্লাসে রেখে দিলে, একটা বাটিতে রেখে দিলে, একটা ছোট্ট জায়গায় রেখে দিলে, 4 কোণা 5 কোণা এসব বিভিন্ন জায়গায় রেখে দিলে, ধরো এরকম 4 কোণা করলে, এরকম 3 কোণা করলে, বিভিন্ন ভাবে রেখে দিলে, গোল করে রাখলে। কিন্তু দেখা যায় যে জলটা দেখবে 3 জায়গাতে বিভিন্ন আকার ধারণ করেছে, কিন্তু জলটা কিন্তু একই। ঠিক সেরকম জল কিন্তু সমবেত ধর্ম দেখায় না। প্রথম বলে দিচ্ছি, শুধু উদাহরণদের জন্য বললাম। ধরো ঠিক সেরকম এখানে কার্বনের যে যৌগগুলো তৈরি হয়, এই কার্বনের যে বিভিন্ন যৌগ তৈরি হচ্ছে, এই কার্বনের যে বিভিন্ন যৌগ যে তৈরি হয়, সেই যৌগের যদি গঠন সংকেত একই হচ্ছে, কিন্তু তাদের গঠন সংকেত একই, কিন্তু গঠনটা আলাদা। বুঝতে পেরেছো? সেই যৌগগুলোকে বলে সমবয়ব। এটা আমি পরে আবার পড়াবো, যখন পড়াবো তখন তোমরা বুঝতে পেরে যাবে। এরপরে আসছে কি, যে কার্বনগুলো, এই যে বিভিন্ন কার্বন একসঙ্গে যুক্ত হয়ে, যে কার্বন এরকম করে বিভিন্ন কার্বন একসঙ্গে যুক্ত হয়ে লম্বা চেন গঠন করছে, আরো চেন গঠন করছে, কন্টিনিউ গঠন করে 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 যাচ্ছে। আমরা জানি যে পলিথিন আমরা দেখেছো, পলিথিন এটা প্লাস্টিক। এগুলো কি হয়, এগুলো হচ্ছে পলিমার, এক একটাকে বলা হয় পলিমার।
পলিমারগুলো কি হয়, এখানে কার্বনের যে চেনগুলো রয়েছে, লম্বা চেন থাকতে পারে, পেন্ডেন্ট চেন মানে ভাঙা চেন থাকতে পারে, এই জিনিসগুলো থাকে। তো এরা পলিমারাইজেশন করতে পারে, একটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বন, অসংখ্য কার্বন যুক্ত হয়ে এরা পলিমার বা পলিমারাইজেশন করতে পারে। এরপরে কি হচ্ছে, এদের মধ্যে সমগণীয় গ্রুপ রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কার্যকরী মূলক, এদের শেষে এদের সঙ্গে কার্যকরী মূলক, যেমন ধরো OH, এটাকে বলা হয় অ্যালকোহল, এটা একটা গ্রুপ। CHO, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। COOH, কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে। তো এরকম ধরনের গ্রুপগুলো হয়, তোমাদের বেশি পড়তে হবে না, 2-4টে গ্রুপই পড়লেই হবে তোমাদের। এবং এই যেহেতু এরা সমযোজী বন্ধন গঠন করে, এদের যে বিক্রিয়ার যে হার অনেক বেশি হয় না, এদের বিক্রিয়ার হার খুব ধীর গতিতে হয়, এবং এরা উভমুখী বিক্রিয়া করে। মানে কি হচ্ছে, ধরো তুমি একটা পার্ট নিয়েছো উভমুখী, মানে ব্যাপারটা কি দুদিক থেকেই হবে। মানে ধরো তুমি এ নিয়েছো, এ নিয়ে কি করলে বি তৈরি করলে, দেখবে বই এরকম করে আছে। মানে কি হচ্ছে, এ থেকে বি তৈরি হতে পারে। ধরো আমি টেম্পারেচার দিয়ে বি তৈরি করলাম, মানে আমি 100 ডিগ্রি সেলসিয়াস দিয়ে এ থেকে বি তৈরি করলাম। আবার বিটাকে আমি ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করলে বি থেকে আবার এ তৈরি হয়ে গেল। ঠিক কিরকম, আমি সিম্পল উদাহরণ, কিন্তু এটা কিন্তু জল যেহেতু জৈব যৌগ নয়, তবু আমি উদাহরণ দিচ্ছি। তুমি জল নিয়েছো, জলকে তুমি -0 ডিগ্রি সেলসিয়াস নিলে, তাহলে কি হচ্ছে, এ বরফ তৈরি হয়ে গেল। আবার বরফ থেকে কি হলো, জল তৈরি হয়ে গেল, যখন তুমি এটাকে টেম্পারেচার বাড়িয়ে দিলে। হতে পারে সেটা 25 হতে পারে, 30 হতে পারে, বেশি হতে পারে, এটা তুমি করতে পারো। কিন্তু অনেক জায়গায় কি দেখবে, আমাদের যে চাল থেকে যখন ভাত তৈরি হয়, আবার ভাত থেকে কিন্তু যদি আবার ব্যাকে রেখে দাও, ওটা আবার চালে পরিণত হয়েছে, হয় কি না? ভাতটা ফোটানোর পরে যখন শক্ত হয়, আবার কিন্তু ও ব্যাকে চাল চলে আসে। তো সেই জিনিসটা এখানে ঘটে। তো আমি বলেছি আগে যে চালটা কি আমাদের জৈব যৌগ। তো এতদূর পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা চ্যাপ্টারে, যেটা তো বেসিকটা তুমি জানতে পারলে, বেসিক জানলে এরপরে আসে কি কার্বনের যে গঠন, কার্বন কিভাবে লোকের সঙ্গে রিয়েকশন করে, এই জিনিসগুলো আমাদেরকে পরে পড়তে হবে। কার্বন আমরা পিরিয়ডিক টেবিলে দেখেছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এবং কার্বন হয়েছে। তাহলে কার্বন কত হলো, 1, 2, 3, 4, 5 এবং 6। এর পরমাণু ক্রমাঙ্ক কত, 6, ঠিক আছে। 6 মানে হচ্ছে কার্বনের যদি পরমাণু ক্রমাঙ্ক 6 হয়, তার মানে কি কার্বনের ভিতরে কি হচ্ছে, এটা ধরো একটা নিউক্লিয়াস, কার্বনের নিউক্লিয়াস, এটা হচ্ছে কার্বনের নিউক্লিয়াস। বাইরের কক্ষে কটা থাকবে, 2টো ইলেকট্রন থাকবে, আর তার চেয়ে বাইরের ইলেকট্রন কটা থাকবে, 4টা, কারণ এর পরমাণবিক ক্রমাঙ্ক কত, 6 বলেছি। মানে 6টা কার্বন, এই 6টা ইলেকট্রন, সরি নট কার্বন, কার্বনের 6টা ইলেকট্রন। পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে কি পরমাণবিক বা পরমাণু ক্রমাঙ্ক কত, 6, মানে কি 6টা ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন বাংলায় লিখে নাও তোমরা। তো তাহলে আমরা জানি যে কটা আছে, K-L-M-N, প্রথম কক্ষে কটা থাকবে আমরা জানি, 2টো। তারপর এল কক্ষে কটা থাকে, 8টা থাকে, কিন্তু এখানে কটা আছে, 6টা, তাহলে 2টো অলরেডি বসিয়ে দিয়েছি কে কক্ষে। এল কক্ষ কটা থাকবে, বাকি 4টে, তাহলে এল কক্ষ হলো 4টে। তো এই যে 4টে আমি বলেছি কি যে পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজক ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো কি করে, রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, ঠিক আছে। তো এই যে বাইরে যে 4টা রয়েছে, এই 4টায় কি করবে, অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে ও রাসায়নিক বিক্রিয়া করবে, বুঝতে পেরেছো? তাহলে এই 4টে হলে এর কার্বনের যোজ্যতা কত হয়, কার্বনের যোজ্যতা কত হয়, 4 হয়। কারণ বাইরের কক্ষে 4টা রয়েছে, 4টাই রিয়েকশনে অংশগ্রহণ করে, তাই কার্বনের যোজ্যতা হচ্ছে 4, বুঝতে পেরেছো? এরপর কার্বন কিভাবে করে, যেহেতু কার্বন সমযোজী বন্ধন গঠন করে, এ কি করবে, ইলেকট্রন জোড় গঠন করবে, অন্য হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড় গঠন করে ও বন্ধন সৃষ্টি করবে। তাই কার্বনের যে যোজ্যতা, সেই যোজ্যতাটাকে আমরা কি বলি, সমযোজ্যতা বলি, এবং এই সমযোজ্যতা কত, 4, ঠিক আছে। তোমরা যদি
এই KL এর আরও যেটা 1:2 2:2 করে করা হয়, 1s 2s 2p 3s 3p এগুলো থাকে 3d, এগুলো যদি জানতে চাও তাহলে তোমাকে আমার যে ভিডিও রয়েছে দেখবে, ক্লাস 11-এর ভিডিওতে চলে যাবে, ওখানে কার্বনের sp3 sp2 যদি তোমাদের বেশি জানতে হয় তাহলে এই জিনিসটা জেনে নেবে। কারণ এখানে কে কক্ষটাকে বলা হয় 1s কক্ষ, এল কক্ষটাকে দুভাগে ভাগ করা হয় 2s 2p, এনটাকে ভাঙা হয় 3s 3p 3d, এইভাবে ভাঙা হয়। তো এই জিনিসগুলো যদি তোমাদেরকে জানতে হয় তাহলে যদি আরো ডিটেলস এলে তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে, তোমাদের কোনো অসুবিধা নেই। তো এখানে না জানলেও চলবে। তো যদি কারো মনে হয় যে যদি সে আরো বেশি জানতে চায় তাহলে ক্লাস 11-এ যাবে, 11-এ গিয়ে দেখবে যে কেমিক্যাল বন্ডিং যে পার্টটা রয়েছে, সরি অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার যেটা শুরু হয়েছে সেখানে দেখবে এই জিনিসগুলো রয়েছে 1s2 2s2, সেখানে গেলে বুঝতে পারবে যে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত হচ্ছে কত সহজে যুক্ত হচ্ছে, সেই জিনিসগুলো সেখানে গিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের বেশি জানতে হয়। তো প্রথমে কি বলেছিলাম, একটা যৌগকে যদি ভাঙা হয় তাহলে কি হবে, সেখানে এক বা একাধিক মৌল দ্বারা তৈরি হবে। মৌলকে ভাঙলে কি হবে, অণু তৈরি হবে। অণুকে কি বলবো আমরা, পরমাণু বলবো। এই সরি, অণুকে আবার ভাঙলে কি হবে, পরমাণু হবে। পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, একটা ইলেকট্রন পাবো, আর কি পাবো, নিউট্রন পাবো, আর কি পাবো, প্রোটন পাবো। যা আমরা জানি যে পরমাণুকে ভাঙলে এই তিনটে পার্টি পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়। তোমাদেরকে আরো একটা জিনিস বলে দিই, ইলেকট্রনকে কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু নিউট্রন এবং প্রোটনকে এদেরকে ভাঙা যায়। ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু নেই। তো নিউট্রন প্রোটনকে ভাঙলে এখানে কি বলা হয়, একে কোয়ার্ক বলা হয়, QUARK, কোয়ার্ক, কোয়ার্ক বলা হয়। এখানে কি আপসাইড ডাউন সাইড এবং কোয়ার্ক দিয়ে তিনটে করে নিউট্রনকে 3 ভাগে ভাগ করা যায় এবং প্রোটনকেও 3 ভাগে ভাগ করা যায়। 3 ধরনের কোয়ার্ক পাওয়া যায়। এটা তোমরা যখন হায়ার স্টাডিতে যাবে তখন এগুলো জানতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, এবং নিউট্রন প্রোটনকে আবার ভাঙা হয় কোয়ার্কে। ঠিক আছে, তোমাদের এত ডিটেলস জানার দরকার নেই। তো এরপরে হচ্ছে কি, যে বিজ্ঞানী কেকুল 1859 খ্রিস্টাব্দে, বিজ্ঞানী কেকুল 1859 খ্রিস্টাব্দে উনি কার্বনের পরমাণুর যে ধর্ম, কার্বন পরমাণুর ধর্ম এবং কি যৌগ গঠনের যে মতবাদ উনি দিতে থাকেন, যৌগ গঠন কিভাবে করবে তার মতবাদ উনি দেন। কেকুল, বিজ্ঞানী কেকুল হয়েছে। আর তোমাকে আমি বলেছি যে কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায়, ও ডবল বন্ড, সিঙ্গেল বন্ড এবং ট্রিপল বন্ডের মাধ্যমে দেখায়। এটা পরে আস্তে আস্তে যখন ডিটেলসে পড়বো তখন সব জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। তো আমি এখন লিখছি, আমি বলেছিলাম কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, 2 এবং 4 টোটাল যেহেতু 6 পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন কটা আছে 6টা, তাই 2 4-এ ভাগ হয়ে গেছে। তা কার্বনের 4টে ইলেকট্রন আমি 4টে হাত করে দিলাম। তো এই 4টে হাতে এই কার্বনের সঙ্গে, কার্বনের যেহেতু 4টে ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষে, এই বাইরের কক্ষের সঙ্গে কি হচ্ছে, অন্য পরমাণু, ধরো যদি হাইড্রোজেন করি তাহলে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এইখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এরা দুজনে মিলে কি করলো, ইলেকট্রন জোড় গঠন করলো। এই দিকেও দেখো ইলেকট্রন জোড় হলো, এখানে দুটো ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড়, জোড় মানে কি দুটো গঠন করলো কিনা, তাহলে হাইড্রোজেন গঠন করে কি হলো, 4টে ইলেকট্রন জোড় গঠন করলো। আর কার্বন কি হলো, আমি তোমাকে আগে বলেছিলাম যে সমযোজী আয়নিক বন্ধন, ওখানে গিয়ে দেখবে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এরা সুস্থিত হয় বলেছিলাম। তো এই নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তো কার্বন দেখো এখানে আবার ভালো করে লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8, কার্বন পুরোটা গ্রহণ করে 8টা ইলেকট্রন বিন্যাস গ্রহণ করলো, যেটা নিষ্ক্রিয় গ্যাসের সমান, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সমান, দিয়ে কি করলো, সুস্থিত হয়ে গেল। আর হাইড্রোজেন কি করলো, হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড় গঠন করে। আর হাইড্রোজেন এবং লিথিয়ামের ক্ষেত্রে
2 দিয়ে ইলেকট্রন বিন্যাস 2, এখানে নিষ্ক্রিয় গ্যাস হয় না, এখানে 2 দিয়ে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়ে যায়। তাই হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন নিয়ে, যেটাকে বলা হয়, এটাকে অষ্টক সূত্র, 8টা ইলেকট্রনকে অষ্টক সূত্র বলা হয়, আর দুটোকে বলা হয় দ্বিত্ব সূত্র। ঠিক আছে, তো হাইড্রোজেন এভাবে সুস্থিত হয়ে গেল আর কার্বনটাও এভাবে সুস্থিত হয়ে গেল। তাহলে এই কার্বন CH4, যেটাকে আমরা কি বলছি, মিথেন, এই মিথেনটা কিভাবে থাকে, এইভাবে থাকে, সমচতুস্থলকীয় বলে। ঠিকঠাক আঁকছি, দাঁড়াও। এটা কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। সমচতুস্থলকীয় গঠন করলো। এইভাবে এরা কি করে, টেট্রাহেড্রাল বা সমচতুস্থলক, এটা চতুস্থলক, 1 2 3 4, 4টে পার্ট রয়েছে, এইভাবে 4টে পার্ট রয়েছে। ঠিক আছে, সমচতুস্থলক। ঠিক আছে, তো কটা পার্ট রয়েছে, 1টা 2টো 3টে 4টে। তো এবার সমচতুস্থলক গঠন করে। ঠিক আছে, এরপরে বিজ্ঞানী ভ্যান টপ 1874 খ্রিস্টাব্দে, দেখো বিজ্ঞানীদের নাম তুমি মনে রাখতে পারো বা নাও মনে রাখতো, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখাটা বেটার, ভালো লাগবে। যখন তুমি কোনো কিছুর অ্যান্সার করবে, যখন তুমি বিজ্ঞানীদের নাম লিখবে বা সালটা লিখবে, প্রফেসর বা স্যার তোমাদের সব পুরো নম্বরটাই দেবেন। তো ভ্যান হফ আর লাবেল, বিজ্ঞানী লাবেল, উনি কি করেছেন, এই সমচতুস্থলকীয় মডেলের ব্যাখ্যা করেন। ঠিক আছে, এবং উনি বলেন যে এই যে কার্বন এবং হাইড্রোজেন, এরা কি হয়, সমতলে থাকে না। কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন, এরা কি করে, একই সমতলে থাকে না, এরা সমচতুস্থলকীয় গঠন করে। এবং সমচতুস্থলকীয় কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুতে কি থাকে, কার্বন থাকবে, এবং শীর্ষ বিন্দুতে কি থাকবে, অন্য পরমাণু থাকবে। সে হতে পারে হাইড্রোজেন, হতে পারে সে হতে পারে অন্য কার্বন, হতে পারে অক্সিজেন, হতে পারে নাইট্রোজেন হতে পারে। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমরা এইটুকু পড়েছি যে বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে, বহু সংখ্যক কার্বন পরমাণু মানে কি, আমি বলেছিলাম 1টা 2টো 3টে 4টে, এরকম বহু সংখ্যক পরমাণু পরস্পর যুক্ত হয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি করে, একটা শৃঙ্খল তৈরি করে। এবং এরা সুস্থিত কেন হয়, আমি বলেছি, এই যে দেখেছো, অষ্টক পূর্তি করে এরা সুস্থিত হয়ে কি করে, এরা জৈব যৌগ গঠন করে। তো আজকে এই পর্যন্ত তোমাদের পড়ালাম। এরপরে আসবে কি, যে তোমরা ওই ইয়েটা কি বলে, কিভাবে ইথেন তৈরি হচ্ছে, বা ওদের গঠন কিভাবে হয়, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, আমরা পরের ক্লাসে গিয়ে পড়ব। ঠিক আছে, তোমাদের পুরোপুরি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে। এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো যদি ভালো লেগে থাকে, কারণ তোমাদের এই ভিডিওটা বানানোর জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয়। তো কষ্টের যে একটা প্রতিদান যদি তোমরা দিতে চাও, তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও যে কোন জায়গাটা বুঝতে পেরেছো, কি বুঝতে পারোনি, ভালো লেগেছে কি ভালো লাগেনি। ওকে, চলো, টাটা, বাই।